ভাবুন তো, প্রথম প্রেমের জন্য কেউ কতটা মরিয়া হতে পারে। চারপাশের বড়দের ওই যে একটা তীব্র উদাসীনতা বা ধরুন হাজারো বাধা, মানে সবকিছু পেরিয়ে রাতের অন্ধকারে একা একটা অচেনা জায়গায় সে পাড়ি জমালো। হুম। শুধু একটা উপহার কেনার জন্য, তাই না? একদম তাই, শুধু একটা উপহার কেনার জন্য। কিন্তু বহু কাঙ্ক্ষিত সেই জায়গায় পৌঁছানোর পর হঠাৎ সে আবিষ্কার করল যে এতক্ষণ যে একটা মহাকাব্যিক রোম্যান্স নিয়ে সে বিভোর ছিল, তার পুরোটা আসলে নিজের মনেরই একটা বানানো গল্প। হ্যাঁ, মানে বাস্তবের সাথে যার আসলেই কোনো সম্পর্ক নেই। রাইট। আর নিজের কাছে নিজে এই যে বোকা বনে যাওয়ার একটা তীব্র যন্ত্রণা, মানে বয়ঃসন্ধিকালের এই ভয়াবহ মোহভঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা মানসিক জগতেই প্রবেশ করতে যাচ্ছি। আর এই জগৎটা হলো বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আইরিশ লেখক জেমস জয়েসের তৈরি করা জগৎ। হ্যাঁ, জেমস জয়েসের ১৯১৪ সালে প্রকাশিত বিখ্যাত গল্প সংকলন ডবলাইনার্স, আর সেই বইয়েরই তৃতীয় গল্প অ্যারাবি। এই গল্পের পরতে পরতে লুকিয়ে আছে এমন সব মনস্তাত্ত্বিক জটিলতা। ব্যাপারটা হলো, জয়েসের এই গল্পটি বাইরে থেকে দেখলে আপনার মনে হতে পারে এটা খুব সাধারণ একটা কিশোরের প্রথম প্রেমের গল্প। কিন্তু এর ভেতরে একটু উকি দিলেই, মানে গভীরভাবে দেখলে বোঝা যায় এটি আসলে স্বপ্ন, মোহভঙ্গ এবং এক ধরনের অদৃশ্য পক্ষাঘাত বা স্থবিরতার অত্যন্ত নিপুণ একটা দলিল। অ্যাবসোলুটলি। আর সেই দলিলটি ভালোভাবে পড়ার জন্যই আজ আমরা গল্পের মূল পাঠের সাথে সাথে কিছু কাঠামোগত তত্ত্ব, তারপর ঐতিহাসিক প্রেক্ষাপট আর মনস্তাত্ত্বিক রূপকগুলোর বিভিন্ন গবেষণাপত্র সব এক জায়গায় করেছি। যাতে করে একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। ঠিক। আমাদের আজকের লক্ষ্য খুব স্পষ্ট। আমরা দেখতে চাই কিভাবে একটা আপাত সরল কাহিনীর আড়ালে জয়েস পুরো ডাবলিন শহরের মনস্তাত্ত্বিক স্থবিরতা, তারপর বাস্তবতার চরম রুক্ষতা এবং মানুষের নিজস্ব অহংকারের ফাঁদে পড়ার গল্প বুনেছেন। আসলে জয়েসের দুনিয়ায় বয়ঃসন্ধি থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার যে যাত্রা, সেটা কোনো মসৃণ বা সোজা রাস্তা নয়। না, একদমই না। এটা বরং একটা অন্ধকার কানাগলি। আর মানে সেই কানাগলির পরিবেশটা না বুঝলে কিশোরটির এই মানসিক যাত্রাটা বোঝা প্রায় অসম্ভব। একদম ঠিক বলেছেন। গল্পের শুরুতেই কিন্তু জয়েস আমাদের ওই কানাগলির ভেতর দাঁড় করিয়ে দেন। নর্থ রিচমন্ড স্ট্রিট, মানে যেখানে গল্পটা শুরু হচ্ছে, সেটিকে জয়েস আক্ষরিক অর্থেই বর্ণনা করেছেন একটি ব্লাইন্ড স্ট্রিট বা বদ্ধ রাস্তা হিসেবে। ব্লাইন্ড স্ট্রিট, মানে রাস্তাটার এক প্রান্তে কোনো বেরোনোর পথ নেই, তাই তো? হ্যাঁ, সেখানে একটা দোতলা খালি বাড়ি পথ আটকে দাঁড়িয়ে আছে। আর ঐতিহাসিক তথ্য ঘাটলে দেখা যায় ১৮৯৪ সালে জেমস জয়েস নিজে যখন কিশোর ছিলেন, তখন তিনি এই নর্থ রিচমন্ড স্ট্রিটেই থাকতেন। ও আচ্ছা, তার মানে এই বিবরণগুলো জয়েসের নিজের জীবনের একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে উঠে আসা। একদম তাই। ফলে গল্পের ডিটেলিংগুলো এত নিখুঁত। হ্যাঁ, আর ডিটেলিংয়ের কথায় মনে পড়ল, পরিবেশের এই যে একটা দমবন্ধ করা ব্যাপার, সেটা বোঝাতে জয়েস যেভাবে ঘ্রাণ বা গন্ধের ব্যবহার করেছেন, সেটা জাস্ট অভাবনীয়। অলফ্যাক্টরি ইমেজারির দারুণ ব্যবহার। রাইট। গল্পে বলা হচ্ছে ছেলেরা যখন খেলছে তখন চারপাশ থেকে ওই ছাইয়ের গাদা আর আস্তাবল থেকে ভেসে আসা ঘোড়ার সাজ সরঞ্জামের চামড়ার দুর্গন্ধ ভেসে আসছে। হ্যাঁ, মানে কোনো রোম্যান্টিক গল্পের শুরু তো এমন স্যাঁতসেঁতে আর দুর্গন্ধযুক্ত হতে পারে না, তাই না? সেটাই তো। সাধারণত আমরা কি দেখি, প্রেমের গল্প শুরু হয় সুন্দর কোনো বাগানে বা চমৎকার কোনো পরিবেশে। কিন্তু এখানে এই দুর্গন্ধ এবং রুক্ষতা আসলে পুরো ডাবলিন শহরের বাসিন্দাদের ভেতরের পচন আর স্থিবিরতারই একটা রূপক। গবেষণাপত্রগুলো বলছে এই ব্লাইন্ড স্ট্রিট বা কানাগলি কেবল ওই রাস্তার গঠন নয়, এটি মূলত ওই শহরের মানুষদের মানসিক অবস্থার প্রতিচ্ছবি। মানে তাদের জীবনের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। ঠিক, যেমন ধরুন, কিশোরটির বাড়িতে আগে যিনি ভাড়া থাকতেন তিনি ছিলেন একজন ক্যাথলিক যাজক, এবং তিনি ওই বাড়ির পেছনের একটি বদ্ধ ঘরেই মারা গেছেন। আর ওই মৃত যাজকের রেখে যাওয়া জিনিসপত্রগুলো তো গল্পর ভেতর একটা অদ্ভুত আবহাওয়া তৈরি করে। আমি বইয়ের যে অংশটা পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে কিছু স্যাঁতস্যাঁতে ড্যাম ধরা পুরনো বই আছে ওখানে। হ্যাঁ, আর সবচেয়ে চমকপ্রদ জিনিসটা কি খেয়াল করেছেন? একটা মরচে করা সাইকেলের পাম্প। হ্যাঁ, হ্যাঁ। এই মূর্ছে ধরা সাইকেলের পাম্পটা আসলে কি মিন করছে এখানে? এই পাম্পটি অসাধারণ একটা প্রতীক। ধরুন, একটা সাইকেলের পাম্পের মূল কাজ কি? বাতাস বা প্রাণশক্তি সরবরাহ করা, রাইট? একদম। কিন্তু সেটি মরচে ধরা, মানে অকেজো হয়ে পড়ে আছে।
গবেষকরা বলছেন তৎকালীন আয়ারল্যান্ডের ক্যাথলিক ধর্মের পতনের একটা অত্যন্ত সূক্ষ্ম ইঙ্গিত লুকিয়ে আছে এই পাম্পের ভেতর। ওয়াও, এটা তো খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। হ্যাঁ, মানে ধর্ম একসময় হয়তো মানুষকে আত্মিক প্রাণশক্তি যোগাত, কিন্তু এখন তা ওই পাম্পের মতোই অকেজ হয়ে মরচে ধরে পড়ে আছে। আর ওই মৃত যাজকের রেখে যাওয়া স্যাঁতসেঁতে আবহাওয়ায় পুরো বাড়িটাই যেন এক ধরনের অবশ করা স্থিবিরতায় ডুবে আছে। সিরিয়াসলি, এমন একটা ৯৯% ধূসর আর দমবন্ধ করা পরিবেশে একটা সংবেদনশীল কিশোরের বেড়ে ওঠা কতটা শ্বাসরুদ্ধকর হতে পারে সেটা সহজেই বোঝা যায়। খুবই কঠিন একটা অবস্থা। জানেন, পরিবেশের এই বিবরণগুলো পড়ার সময় আমার চোখের সামনে একটা পুরনো সাদা-কালো সিনেমা দৃশ্য ভাসছিল। আচ্ছা, সাদা কালো সিনেমা। হ্যাঁ, মানে চারপাশের এই ধূসর, অন্ধকার আর স্যাঁতসেঁতে পরিবেশটাকে সাদা-কালো ছাড়া আর কিছুই মনে হয় না। কিন্তু এই সাদা-কালো সিনেমায় কেবল একটা নির্দিষ্ট দৃশ্যই যেন হুট করে উজ্জ্বল আর রঙিন হয়ে ওঠে। আপনি ওই ম্যানগানের বনের দৃশ্যটার কথা বলছেন তো? একদম। কিশোরটি যখন তার সামনের বাড়ির ম্যানগানের বনের দিকে তাকায়, তখন রাস্তার আলো মেয়েটির ঘাড়ের ওপর তার চুলে আর পোশাকের প্রান্তে এসে পড়ে। দৃশ্যটা জয়েস খুব চমৎকারভাবে এঁকেছেন। তাই না? কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। সাহিত্যে সাধারণত আমরা দেখি আলোকে সত্য বা জ্ঞানের প্রতীক হিসেবে ধরা হয়, আর অন্ধকারকে ধরা হয় অজ্ঞতা হিসেবে। হ্যাঁ, প্রথাগতভাবে তো তাই। কিন্তু এখানে আলো আর অন্ধকারের ব্যবহারটি প্রথাগত নিয়মকে পুরোপুরি ভেঙে দিয়েছে বলে আমার মনে হলো। আপনি খুব দারুণ একটা ব্যাপার নোটিস করেছেন। সাহিত্যের এই কৌশলটি আসলেই অসাধারণ। জয়েস এখানে আলো এবং অন্ধকারের প্রচলিত ধারণাকে পুরোপুরি উল্টে দিয়েছেন। মানে আলোটা এখানে পজিটিভ কিছু নয়। না, আসলে মেয়েটির উপর পড়া ওই আলোটি কোনো পরম সত্য নয়। গবেষণাপত্রগুলো থেকে আমরা পাই যে সেটি হল কিশোরটির মনের রঙিন ফ্যান্টাসি বা তার তীব্র রোম্যান্টিক মায়া। আচ্ছা। হ্যাঁ, ম্যানগানের বনের ওই আলোকিত রূপটি কিশোরের চোখে অনেকটা ওই রেনেসা আমলের ম্যাডোনা বা কুমারী মেরির পবিত্র চিত্রের মতো ধরা দেয়। অন্যদিকে চারপাশের যে অন্ধকার, সেটিকে কিশোরটি অগ্রাহ্য করতে চায় ঠিকই, কিন্তু দিন শেষে সেটি হল নির্দয়ে নির্মম বাস্তবতার চূড়ান্ত সত্য। তার মানে আলো এখানে সত্য নয়, বরং চোখ ধাঁধিয়ে দেওয়া এক মোহ, আর এই মোহ থেকেই ওই কিশোরের ভেতরে এক তীব্র আবেশের জন্ম হয়। একদম। এবং দৈনন্দিন জীবনের ওই ছায়ের গাদা, মাতালদের চিৎকার আর স্থবিরতা থেকে বাঁচতেই সে ম্যানগানের বনের প্রতি এতটা আচ্ছন্ন হয়ে পড়ে। আর আমাদের সোর্স মেটেরিয়ালগুলো বা গবেষণাপত্রগুলো বলছে এই আবেশ আসলে সাধারণ কোনো ভালো লাগা নয়, এটি ধীরে ধীরে একটা প্রায় ধর্মীয় উন্মাদনায় রূপ নেয়। হ্যাঁ, এটা মনস্তত্ত্বের খুব গভীর একটা দিক। আইরিশ ক্যাথলিক পরিবেশে অত্যন্ত কড়া নিয়মের মধ্যে বড় হওয়ার কারণে এই কিশোরের অবচেতন মনে জাগতিক প্রেম এবং ধর্মীয় ভক্তির মধ্যে একটা তীব্র বিভ্রান্তি তৈরি হয়েছে। মানে প্রেম আর ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছে। রাইট। যখন চারপাশের জীবন এতটা শুষ্ক এবং যান্ত্রিক হয়, তখন একটা সংবেদনশীল মন বাঁচার জন্য বা শ্বাস নেওয়ার জন্য কোনো একটা আদর্শ বা সৌন্দর্যের আশ্রয় খোঁজে। সে মেয়েটিকে কেবল পছন্দই করে না, সে তাকে আক্ষরিক অর্থে পূজা করতে শুরু করে। এর একটা খুব সুন্দর উদাহরণ গল্পে আছে। শনিবার সন্ধ্যায় কিশোরটিকে যখন তার কাকিমার সাথে বাজারের ভিড় ঠেলে মাতালদের গালিগালাজ আর হট্টগোলের মাঝ দিয়ে হাঁটতে হয়, তখন সে একটা অদ্ভুত কল্পনা করে। হ্যাঁ, ওই চ্যালিসের রূপকটা। হ্যাঁ, সে নিজেকে কল্পনা করে এমন একজন মানুষ হিসেবে যে শত্রুদের ভিড়ে নিরাপদে একটি পবিত্র পানপাত্র বা চ্যালিস বয়ে নিয়ে যাচ্ছে। মানে মেয়েটির নাম তার ঠোঁটে একটা অদ্ভুত প্রার্থনার মতো উচ্চারিত হয়, যা সে নিজেই হয়তো পুরোপুরি বোঝে না। এই চ্যালিস বা পবিত্র পানপাত্রের রূপকটি কিন্তু সরাসরি মধ্যযুগীয় রোম্যান্স এবং হোলি গ্রেলের কিংবদন্তি থেকে নেওয়া। হোলি গ্রেল মানে ওই নাইটদের যে গল্পগুলো? হ্যাঁ, কিশোরটি নিজেকে একজন পবিত্র নাইটের ভূমিকায় কল্পনা করছে, যে তার লেডি বা কল্পনার রানীর জন্য এক মহাকাব্যিক যাত্রায় বেরিয়েছে। ধর্মীয় ভক্তি আর বয়ঃসন্ধির কামনা এখানে মিলেমিশে একাকার। গবেষকদের মতে এটি মূলত ক্যাথলিক আচারের একটি প্যারোডি, যেখানে ধর্মীয় আচারগুলো বয়ঃসন্ধির কামনার কাছে পুরোপুরি হার মেনেছে। বয়ঃসন্ধিকরের এই অনুভূতিগুলোর তীব্রতা যে কতটা সর্বগ্রাসী হতে পারে তার চমৎকার একটা বর্ণনা গল্পে আছে। লাইনটা হল, আমার শরীরটি যেন একটি বীণা এবং তার কথা ও অঙ্গভঙ্গিগুলো যেন তারের ওপর ছুটে চলা আঙ্গুল। অসাধারণ একটা মেটাফোর। আসলেই,
কারণ ১৩-১৪ বছর বয়সে মানুষের আবেগের তো কোনো ফিল্টার থাকে না, তাই না? প্রথম প্রেমকে সবসময় তো এমন জীবন মরণ বা মহাকাব্যিক লড়াইয়ের মতো মনে হয়। হুম। আর সেই মহাকাব্যিক লড়াইয়ের শুরুটা হয় খুব সামান্য একটা ঘটনা থেকে। ওই যে মেয়েটার সাথে তার প্রথম কথা বলার দৃশ্যটা। হ্যাঁ, মেয়েটি তাকে একদিন জিজ্ঞেস করে সে অ্যারাবি নামক প্রাচ্যদেশীয় এক জমকালো বাজারে যাবে কিনা। মেয়েটি নিজে যেতে পারবে না, কারণ তার কনভেন্টে রিট্রিট বা ধর্মীয় জমায়েত আছে। আচ্ছা, এই যে কনভেন্টের ধর্মীয় জমায়েতের কারণে জাগতিক আনন্দ থেকে বঞ্চিত হওয়ার বিষয়টা, এটাও কি তৎকালীন সমাজের কোনো চিত্র তুলে ধরে? অবশ্যই। এটি আয়ারল্যান্ডের তৎকালীন ক্যাথলিক রক্ষণশীলতারই একটা স্পষ্ট প্রমাণ। তো এই সাধারণ কথোপকথনটি কিশোরের কাছে মহাকাব্যিক এক প্রতিশ্রুতিতে পরিণত হয়। সে কথা দেয় মেয়েটির জন্য সেখান থেকে উপহার আনবে। আর অ্যারাবি শব্দটি তার কাছে কেবল একটা বাজার থাকে না, এটি এক জাদুকরী প্রাচ্যদেশীয় মুগ্ধতার প্রতীক হয়ে ওঠে, যা তার এই ধূসর ডাবলিন জীবন থেকে পালানোর একমাত্র পথ। একদম ঠিক। কিন্তু আমরা তো রূপকথায় দেখি নাইটরা যখন যাত্রা করে তখন পথে দানব বা ড্র্যাগন বাধা হয়ে দাঁড়ায়। এই স্বপ্নের যাত্রায় কিন্তু কোনো রূপকথার দানব বাধা হয়ে দাঁড়ায় না, না, এখানে কোনো ড্র্যাগন নেই। বরং বাধা হয়ে দাঁড়ায় তার চারপাশের প্রাপ্তবয়স্কদের তীব্র উদাসীনতা এবং স্থবিরতা। আমাদের আজকের বিশ্লেষণে এই বিষয়টি একটা খুব গুরুত্বপূর্ণ কাঠামোগত জায়গা দখল করে আছে। তাত্ত্বিক ভাষায় যাকে বলে বাইনারি অপোজিশন বা দ্বৈত বৈপরীত্য। হ্যাঁ, স্ট্রাকচারালিজম বা কাঠামোগত তত্ত্বে এই বাইনারি অপোজিশনের ধারণাটি খুব চমৎকারভাবে কাজ করে। এই গল্পে জয়েস ইচ্ছে করেই শৈশব বনাম প্রাপ্তবয়স্কতার একটা স্পষ্ট সংঘাত তৈরি করেছেন। এটা বেশ প্রকট গল্পে। কিশোরটির কাছে অ্যারাবিতে যাওয়াটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটা তার অস্তিত্বের প্রশ্ন। আর তার চারপাশের প্রাপ্তবয়স্কদের কাছে এটি নেহাতেই একটা তুচ্ছ এবং অর্থহীন বিষয়। আর প্রাপ্তবয়স্কদের এই জগতের অদ্ভুত সব আচরণ, মানে সত্যি অবাক করার মতো। কিশোরটি যখন বাজারে যাওয়ার অনুমতি চায়, তার কাকিমা ভয় পান যে এটি হয়তো কোনো ফ্রিমেসন বা প্রোটেস্ট্যান্টদের গোপন জমায়েত। হ্যাঁ, একটা সাধারণ বাজার নিয়ে এমন অমূলক ধর্মীয় সন্দেহ। আবার ধরুন, শনিবার সন্ধ্যায়, মানে যেদিন তার যাওয়ার কথা, তার কাকা সম্পূর্ণ ভুলে যান যে তাকে অ্যারবি যাওয়ার টাকা দিতে হবে। কাকা বাড়ি ফেরেন অনেক দেরিতে, মদ্যপ অবস্থায়, এবং এসেই ওই দ্য অ্যারবস ফেয়ারওয়েল টু হিজ স্টিড কবিতা আবৃত্তি করতে শুরু করেন। আর ওই মিসেস মার্সারের চরিত্রটাও কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট। ও হ্যাঁ, মিসেস মার্সার, ওই বৃদ্ধা যিনি নিছক ব্যবহৃত স্ট্যাম্প জমানোর জন্য চা পানের টেবিলে ১ ঘণ্টার বেশি সময় নষ্ট করেন। এ প্রতিটি চরিত্রই ডাবলিনের ওই স্থবিরতার শিকার। কিশোরটির উন্মাদনার বিপরীতে তাদের এই ধীর উদ্দেশ্যহীন জীবনযাত্রা আরও একটি বাইনারি বা দ্বৈত সত্তা তৈরি করে। আর সেটি হল অপেক্ষা করা বনাম কাউকে অপেক্ষায় রাখা। একটু থামাই এখানে। গল্পের এই কাকার চরিত্রটি নিয়ে আমার একটা খটকা লাগছে। আচ্ছা, বলুন। এই যে কাকা এত দেরিতে ফিরলেন, মাতালয়ে থাকলেন, তারপর টাকা দিতে ভুলে গেলেন, তিনি কি আসলেই একজন নিষ্ঠুর বা খারাপ লোক? নাকি তিনি নিজেই এই ডাবলিন শহরের অবশ ও ক্লান্তিকর যান্ত্রিকতার একজন শিকার মাত্র? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এখানেই জয়েসের মুনশিয়ানা। গবেষণাপত্রগুলো খুব ক্লিয়ারলি বলছে যে কাকা মোটেও ইচ্ছাকৃতভাবে নিষ্ঠুর নন। তিনি কোনো খলনায়ক বা ভিলেন নন। তাই তো মনে হলো আমার পড়ে। তিনি আসলে এই ডাবলিন শহরের অবিরাম একঘেয়েমি, অর্থনৈতিক হতাশা আর ক্লান্তির শিকার। এই প্রাপ্তবয়স্করা মানসিকভাবে এতটাই অবশ হয়ে পড়েছেন যে অন্যের অনুভূতি বা স্বপ্নের তীব্রতা বোঝার ক্ষমতা তাদের আর নেই। মানে তারা ফুরিয়ে গেছেন ভেতর থেকে। হ্যাঁ, তারা এমন এক অদৃশ্য চক্রের কেন্দ্রে আছেন যারা সবসময় অন্যদের অপেক্ষায় রাখেন। মিসেস মার্সার অপেক্ষা করছেন কিশোরটি তার কাকার জন্য ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ যন্ত্রণাদায়ক সময় ধরে অপেক্ষা করছে। এই অপেক্ষার চক্র আসলে তাদের নিজেদের জীবনের উদ্দেশ্যহীনতারই একটা প্রমাণ। তার মানে কিশোরটির অ্যারাবিয়াতে যাওয়ারই যে আপ্রাণ চেষ্টা, এটা কেবল একটা উপহার কেনার যাত্রা নয়, এটি মূলত এই অবশ করা অপেক্ষার চক্র ভেঙে বেরিয়ে আসার একটা তীব্র বিদ্রোহ। ঠিক তাই। কিশোরটি তার ভেতরের সমস্ত প্রাণশক্তি দিয়ে এই স্থবিরতাকে অস্বীকার করতে চাইছে। সে চাইছে একটা রঙিন জাদুকরী জগতে প্রবেশ করতে। কিন্তু সেই বিদ্রোহের পরিণতিটা কি হয়? এত বাধা বিপত্তি পেরিয়ে চরম উৎকণ্ঠা নিয়ে কিশোরটি যখন তার কাঙ্ক্ষিত গন্তব্য মানে অ্যারাবিতে পৌঁছায়, তখন তার সেই স্বপ্নের জগৎ বাস্তবের এক চরম রুক্ষ পাথরে সজোরে আছড়ে পড়ে।
গল্পের এই পর্যায়টি সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক এবং মনস্তাত্ত্বিকভাবে সবচেয়ে শক্তিশালী। তার যাত্রাটি শুরু হয় একটা ফাঁকা ট্রেনের থার্ড ক্লাস কমরায় চেপে একাকী অন্ধকারে। দৃশ্যটা খুবই গ্লুমি। হ্যাঁ, এটি কোনো জাদুকরী রোমান্টিক যাত্রা নয়। এটি এক নিস্তব্ধ বিষণ্ণ ট্রেন যাত্রা যা তাকে ধীরে ধীরে বাস্তবের মুখোমুখি নিয়ে যাচ্ছে। সে যখন বাজারে পৌঁছায় তখন রাত 10টা বাজার ঠিক 10 মিনিট বাকি। হাতে তার একটা মাত্র ফ্লোরিন বা মুদ্রা। সে ভেতরে ঢুকে দেখে বাজারের প্রায় সব স্টল বন্ধ, চারদিক ঘুটঘুটে অন্ধকার। একদম সাইলেন্ট একটা পরিবেশ। হ্যাঁ, পুরো জায়গাটাতে একটা গির্জার মতো নিস্তব্ধতা বিরাজ করছে। মানে এটি তো মোটেও সে জমকালো প্রাচ্যের বাজার নয় যা সে কল্পনা করেছিল। শুধু অন্ধকার নয়, সেখানে সে এমন কিছু দৃশ্য দেখে যা তার মোহভঙ্গের প্রক্রিয়াটিকে আরও ত্বরান্বিত করে। সে দেখে ক্যাফে সাতা এর সামনে দুই ব্যক্তি একটি থালায় বা সালভারের টাকা গুনছে। আচ্ছা, এই টাকা গোনার দৃশ্যটার কি বিশেষ কোনো অর্থ আছে? অবশ্যই। বিভিন্ন তাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় এই দৃশ্যটি বাইবেলের একটি বিখ্যাত কাহিনীর কথা মনে করিয়ে দেয়, যেখানে যীশুখ্রিস্ট মন্দিরের ভেতর থেকে সুদখোর বা মানি লেন্ডারদের বের করে দিয়েছিলেন। ও আচ্ছা। তার মানে যে অ্যারেবিকে কিশোরটি তার প্রেমের এক পবিত্র মন্দির বা হোলি গ্রেল ভেবেছিল, সেটির মুখোশ এবার খসে পড়ে। একদম। সে বুঝতে পারে এটি কোনো পবিত্র জায়গা নয়, এটি নেহাতেই একটা সাধারণ সস্তা বাণিজ্যিক জায়গা যেখানে কেবল টাকার লেনদেন হয়। আর সবচেয়ে বড় মানসিক ধাক্কাটা আসে সেই অল্পবয়সী নারী স্টলকর্মীকে দেখে। সে দুজন যুবকের সাথে নিছক চটুম ও অর্থহীন ফ্লার্টিং বা প্রেমালাপে ব্যস্ত। হ্যাঁ, ওই যে তারা খুব সস্তা কথা বলছে, আমি এমন কথা বলিনি, বা ধরুন অবশ্যই বলেছ, এই ধরনের সংলাপ। অথচ কিশোরটি তো তার লেডি অর্থাৎ ম্যানগানের বোনকে এই প্রাচ্যের বাজারের মতোই রহস্যময় আর জাদুকরী ভেবেছিল। এবং এই সস্তা ফ্লার্টিংয়ের দৃশ্যটি কিশোরের চোখের সামনের পর্দাটি পুরোপুরি ছিঁড়ে ফেলে। সে হঠাৎ করেই বুঝতে পারে যে তার নিজের যে অনুভূতি, যেটাকে সে এত পবিত্র, এত মহাকাব্যিক আর স্বর্গীয় ভেবেছিল, তার আসলে বাস্তবে কোনো অস্তিত্বই নেই। মানে পুরোটাই একটা ইলুশন। রাইট। ওই নারীকর্মীর অর্থহীন সংলাপগুলো যেন তার নিজের কল্পিত প্রেমের শূন্যতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সাহিত্যে জেমস জয়েসের একটা নিজস্ব ধারণা আছে, যাকে বলা হয় এপিফানি বা আকস্মিক সত্যের উন্মোচন। এপিফানি? এই এপিফানি বিষয়টা কিভাবে কাজ করে? সাধারণত গল্পে বা সিনেমাতে তো আমরা দেখি কোনো বড় ধরনের যুদ্ধ বা শারীরিক সংঘাতের মাধ্যমে ক্লাইম্যাক্স আসে, কিন্তু এখানে তো তেমন কিছুই ঘটছে না। এখানেই জয়েস প্রথাগত সাহিত্যের নিয়ম ভেঙেছেন। জয়েসের গল্পে ক্লাইম্যাক্স বাইরে ঘটে না, এটা ঘটে চরিত্রের মনের গহীনে। আচ্ছা। এপিফ্যানি হল, ধরুন, এমন একটা মুহূর্ত যখন খুব সাধারণ দৈনন্দিন কোনো দৃশ্য বা ঘটনার মাধ্যমে কোনো চরিত্রের কাছে জীবনের চরম ও রূঢ় সত্যটি হঠাৎ করে পরিষ্কার হয়ে যায়। এই বাজারে দাঁড়িয়ে কিশোরটির কিন্তু কোনো বাহ্যিক ক্ষতি হয়নি, কিন্তু মানসিকভাবে তার পুরো পৃথিবী ধসে পড়েছে। একদম তাই। গল্পের একেবারে শেষ এবং সবচেয়ে শক্তিশালী লাইনটা সরাসরি তুলে ধরলে বিষয়টা হয়তো আমাদের শ্রোতাদের কাছে আরও পরিষ্কার হবে। অন্ধকার বাজারের মাঝে দাঁড়িয়ে কিশোরটি বলছে, অন্ধকারের দিকে তাকিয়ে আমি নিজেকে এমন একজন প্রাণী হিসেবে দেখলাম যাকে তার নিজস্ব অহংকার পরিচালিত ও উপহাস করেছে, আর আমার চোখ বেদনায় ও রাগে জ্বলতে লাগল। আলোচনার শুরুতে আমরা যে বলেছিলাম অন্ধকারই হল বাস্তবতার চূড়ান্ত সত্য, এই লাইনটি তারই প্রমাণ। এই নিস্তব্ধ অন্ধকার বাজারের মধ্যে দাঁড়িয়ে কিশোরটি চরম সত্যটি উপলব্ধি করে। তার মানে তার এতদিনের রোম্যান্টিক আবেশ, ওই যে ধর্মীয় উন্মাদনা, পুরো যাত্রার উত্তেজনা, মানে সবটাই ছিল তার নিজের মনের কল্পনা বা ভ্যানিটি। হ্যাঁ, ভ্যানিটি। এই বাজার কোনো জাদুকরী প্রাচ্যদেশ নয়, আর তার কল্পনার রানীও কোনো পবিত্র দেবী নয়। সে নেহাতেই নর্থ রিচমন্ড স্ট্রিটের এক সাধারণ মেয়ে। তার চোখের এই বেদনা আর রাগ আসলে অন্য কারুর উপর নয়, এটি নিজের বোকামের প্রতি, নিজের এই কাল্পনিক মোহের প্রতি। এটা ভাবলে সত্যি একটা অদ্ভুত শূন্যতা কাজ করে, কারণ এই মোহভঙ্গের অভিজ্ঞতা আমাদের সবার জীবনের সাথে খুব গভীরভাবে জড়িত। তা তো বটেই। একটু ভেবে দেখলে কেউ যখন নিজের জীবনের দিকে তাকায়, এমন কোনো না কোনো ঘটনা সবার জীবনেই থাকে। হয়তো সেটি প্রথম প্রেম, হয়তো দীর্ঘ প্রতীক্ষিত কোনো স্বপ্নের চাকরি, বা অনেক দিন ধরে প্ল্যান করা কোনো ট্যুর। হ্যাঁ, যা দূর থেকে যতটা জাদুকরী মনে হয়, কাছে গেলে জাস্ট পানসে লাগে। একদম। তখন মনে হয় আসল আনন্দটা গন্তব্যে পৌঁছনোই ছিল না, ছিল ওই গন্তব্য নিয়ে বোনা স্বপ্নে।
আমাদের সবার জীবনেই যেন একটা করে অ্যারাবি আছে, যা আমাদের মোহভঙ্গ করে বাস্তবে শক্ত মাটিতে আছড়ে ফেলে। মোহভঙ্গ হওয়াটা কষ্টকর হলেও প্রাপ্তবয়স্ক হওয়ার পথে এটি একটা অপরিহার্য ধাপ। এই ধাক্কাটি না খেলে, নিজের মনের ফ্যান্টাসির খাঁচা থেকে বেরোতে না পারলে কেউ বাস্তবের মুখোমুখি হতে শেখে না। খুব সুন্দর বলেছেন। তো আজকের এই আলোচনা শেষ করার আগে একটা নতুন ভাবনার উদ্রেক করতে চাই, যা হয়তো জয়েসের এই মাস্টারপিসটিকে আরও বৃহত্তর ক্যানভাসে দেখতে সাহায্য করবে। বলুন। জয়েসের ডাবলাইনার্স বইটি একটা নির্দিষ্ট ক্রমানুসারে সাজানো, মানে শৈশব থেকে শুরু করে ধীরে ধীরে বয়ঃসন্ধি, তারপর পরিণত বয়স এবং সবশেষে জনজীবনের দিকে এটি এগোয়। অ্যারাবিক গল্পের শেষে এই কিশোরটির মনে যে তীব্র রাগ আর যন্ত্রণা সৃষ্টি হল, সেই রাগ কি সময়ের সাথে সাথে ডাবলিনের অন্য সব প্রাপ্তবয়স্কদের মতো স্থবিরতার হতাশায় হারিয়ে যাবে? খুব লজিক্যাল একটা প্রশ্ন। সেও কি ওই মরচে ধরা পাম্প বা তার মদ্যপ কাতার মতোই আরেকটি অবশ চরিত্রে পরিণত হবে? নাকি নিজের এই চরম মোহভঙ্গের উপলব্ধিটিই হবে জয়েসের ভাষায় তার আধ্যাত্মিক মুক্তির বা স্পিরিচুয়াল লিবারেশনের প্রথম পদক্ষেপ? সে কি ওই কানাগলি থেকে বেরোনোর কোনো নতুন মানচিত্র আঁকতে পারবে? এই প্রশ্নটিই রইল সবার নিজেদের ভাবনার জন্য।